উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী, পশ্চিমে গুজরাট থেকে পূর্বে অরুণাচল প্রদেশ, এই বিশাল ভূখণ্ডের এক ক্ষুদ্রতম অংশ আমার বাংলা, সোনার বাংলা। এখানে নানা জাতি উপজাতি মিলেমিশে আছে সেই কবে থেকে। আমি আজ একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি। 1947 সালে যদি বাংলা ভাগ না হতো, তাহলে আজকের পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ থাকতো? আপনারাই বলুন, আমরা কি আজ ভারতে থাকতাম নাকি পাকিস্তানে? পাকিস্তানে কেন? পাকিস্তানে। আপনি কে? এই বিতর্ক সভার আর এক প্রতিযোগী। এক মিনিট। বাইরে বৃষ্টি হচ্ছে। এ তো দেখতেই পাচ্ছি। আপনি জলে জমে গেছেন। হ্যাঁ ম্যাডাম, কি বলছিলেন আপনি? যে আমরা ভারতে থাকতাম নাকি পাকিস্তানে থাকতাম, তাই? আচ্ছা, যদি পাকিস্তানে থাকতাম তাহলে ক্ষতি কি ছিল? হ্যাঁ, ক্ষতিটা কিছু। পাকিস্তান কথার অর্থ জানেন তো? শান্তির দেশ। আমরা সবাই মিলে মিশে এই ভারতের বুকে একটা শান্তির দেশ বানাতে পারতাম। আপনার আদি বাড়ি কোথায়? আমার জন্যই ভারতে, কিন্তু আমার চলছে অখণ্ড ভারতের অতন্দ্র প্রহরী নাটক কুকুরডাঙ্গা পৌর টাউন হলে সংস্কার ভারতী উত্তর 24 পরগনা জেলার আয়োজনে চলছে অনুষ্ঠান। চলছে নাটক অখণ্ড ভারতের অতন্দ্র প্রহরী। আর তার সাথে অত্যাচার, নিপীড়ন, যন্ত্রণার সাক্ষী হয়ে শূন্য হাতে ফিরে এসেছিলেন আপনার ঠাকুরদার পরিবার। আর আশ্রয় নিলেন কোথায়? ভারত মাতার কোলে। পাকিস্তানি রাজাকারদের নাম শুনেছেন নিশ্চয়ই। 1947 সালের সেই ভয়ঙ্কর রাতের কথা আমি আমার ঠাকুরদার কাছে শুনেছিলাম। সেই রাতে আমার ঠাকুরদার দৌড়াতে দৌড়াতে ঘরে এসে আমার ঠাকুমাকে বলেছিল, চলো চলো আমরা বলাই। ঠাকুমা বলল, বলাবো ওই বলাবো। ঠাকুরদা বলল, ওই রাজাকাররা গ্রামে আইসা করছে, সাধু জ্যাঠার বাড়িতে আগুন ধরাই দিতে। সাধু জ্যাঠার বউ আছে। ঠাকুরদা বলল, খালি পড়ানটা একটা একটা হ্যাচকা টনে ঠাকুমার হাত ধরে দিয়ে শুট 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 একেবারে ভারতে। আচ্ছা আচ্ছা বলুন তো, সেদিন যদি বাংলা ভাগ না হতো, তাহলে এই এই গোটা বাংলা যদি পাকিস্তানের অংশ হতো, তাহলে তাহলে এপারের হিন্দুরা কোথায় পালাতো? বুঝলাম ম্যাডাম, কিন্তু আপনি কি বললেন? যদি বাংলা ভাগ না হতো। আচ্ছা, এসব যদি নাকি এই দিয়ে কি ইতিহাসের বিচার করা যায়? ইতিহাসের বিচার করতে হয় বাস্তবতা দিয়ে। আর সেই বাস্তবতা হলো ওই যে আপনি বললেন দেশভাগ। সেই বাস্তবতা হলো সেই ক্যাসেট এখানে এখানে ভাই তার বোনকে হারিয়েছিল, বাবা তার ছেলেকে হারিয়েছিল, বন্ধু তার বন্ধুকে হারিয়েছিল। সালটা কল্পনা করুন ম্যাডাম, 1946-47 কি চলছে তখন আমাদের এই বাংলায়। আচ্ছা আচ্ছা, ওই সময়টাকে আরো ভালোভাবে ধরিয়ে দেওয়ার জন্য আমি আপনার সামনে একটা কবিতা পড়ছি। কবিতা। বিতর্ক সভায় কবিতা? কেন নয় ম্যাডাম, আপনারা একটু যদি আমাদের পাঠি করবেন। ওই জীবনানন্দ দাশের কবিতা, বুঝতেই পারছেন রবীন্দ্রনাথের পরে শ্রেষ্ঠ কবি। দেখুন না, কয়েকটা লাইন বলে শোনাবো ওই সময়। হ্যাঁ, কি বলছেন জীবনানন্দ দেখুন। বাংলার লক্ষ্য গ্রাম নিরাশায় আলোহীনতায়
সুবেশী অন্ধকার টোপা বেঁধে দিতে আসে, কিন্তু কার হাতে আলু লাইন হয়ে চেয়ে থাকে, কিন্তু কার তরে হাত নেই, কোথাও মানুষ নেই। বাংলার লক্ষ্য গ্রাম রাত্রি একদিন আলপনার পটের ছবির মতো সুহাসটা অটল চেরা চোখের মানুষই হতে পেরেছিল প্রায়। মিথে গেছে সব। এইখানে নবান্নের খান ওরা সেদিনও পেয়েছে নতুন চালের রসে রৌদ্রে কতকাল এপাড়ার বড় মেজ ওপাড়ার ফুলে বয়েদের ডাক সাথে উড়ে এসে ধাকে যেত। এখন শব্দ নেই সেই সব কাক পক্ষে। মানুষের হার খুলি, মানুষের গণনার সংখ্যাহীন নয়, সময়ের হাতে অন্তহীন, সময়ের হাতে অন্তহীন, সময়ের হাতে অন্তহীন। অনুগ্রহ করে শুনবেন, বরিশাল যাওয়ার ট্রেন এক্ষুনি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তুই সত্যি চলে যাবি? বাবা বলেছে আজকে বরিশালে ফিরে যেতে হবে। মা খুব কাঁদছে। কলকাতার মামার বাড়িতে আমি আর থাকতে পারবো না। তুই চলে গেলে আমি কার সাথে কাছে গুলি খেলবো? কে আমার সাথে পুকুরে কাগজের নৌকা ভাসাবে? এই পুতুলটা মনে আছে? তুই মেলায় পছন্দ করে দিয়েছিলিস, বাবা কিনে দিলাম। এটা সঙ্গে করে আমি বরিশালে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে কেউ আমাকে মনে করবে? বন্ধুকে কি কখনো বলা যায়? সবাই এত ভয় পাচ্ছে কেন? জানি না। ওরা বলছে দাঙ্গা লেগেছে, চারিদিকে আগুন, দেশভাগ হবে না। আচ্ছা, দেশভাগ মানে কি? দেশভাগ মানে কি বন্ধুদের ভাগ হয়ে যাওয়া? জানি না রে, যদি তাই হয় তাহলে খুব খারাপ। মামার বাড়ির পাশের বাড়ির কাকুকে কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। মামা বলছিল এইভাবে অনেক মানুষ হারিয়ে যাচ্ছে। আমার খুব ভয় করছে, যদি তোরা কোনোদিন খবর না পাই। আমি যেখানেই থাকি তোর বন্ধু হয়ে থাকি। কথা দে, আমরা বড় হয়ে গেলে আবার আমাদের দেখা হবে, আমরা আবার একসাথে খেলবো। কথা দিলাম। তোর বাড়ি কোথায়? বলবি বাংলায়। আর যদি তোকে কেউ জিজ্ঞাসা করে তোর সবচেয়ে আপন কে? তনু একটা মাইয়া, যে ছেলে কইরা বরিশাল চলে গেছে, আর আমার মনে রয়ে গেছে আজীবন। মানুষ এত সহজে আলাদা হয়ে যায়? কয়েকজন ভণ্ড লোকের পাগলামি আমাদের আলাদা করে দিল। দাগ কাগজে টানা যায়, কিন্তু হৃদয়। ওই ট্রেন শুধু আমার বন্ধুকে নিয়ে গেল না, আমার ছেলেবেলাকেও নিয়ে গেল। কোথায় গেলে পাবে কেহ তোমার তোমার চরণ দুটি মুক্তি আমার ঘরে আমাদের দেশেতে জল বুঝেনো এই দেশেতে মরে
অনুগ্রহ করে শুনবেন। গঙ্গা পেট্রোপোল হয়ে খুলনা যাবার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এত মানুষ কেন রাস্তায়? এত পুলিশ? জানি না, কিছু জানি না। শুধু একটুখানি জানি আমার ইতিহাস পরীক্ষাখানা আর দেওয়া হলো না। আমি আজই যশোরে ফিরে যাবো। কলেজে স্যার বলেছে বাংলা নাকি ভাগায় যাবে, আর জিন্নারা পুরো বাংলায় পাকিস্তান পাড়া ফেলাবে। তুই চলে যাবি? তাহলে আমাদের কলেজের দুয়ের লড়াইয়ের কি হবে? ডিবেটে টেনিসে মানুষ জানি কেমন পাল্টাই যাচ্ছে। অবিশ্বাস, ঘৃণা। শোন, কিসের যেন শব্দ মনে হচ্ছে সারা শহর দ্রুতান বদলে গেছে। জিন্নারা ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট ডাক দিয়েছে। ওদের স্যার মুসলিমদের জন্য আমার ত্যাগ করতে, তাই দাঙ্গা। ওই যে ট্রেন এসে পড়েছে, তুই উঠে পড়। মনে রাখিস, আমরা বাঙালি, আমরা হিন্দু, এ মাটি আমাদের। আমাদের হৃদয় যেন কখনো ভাগ না হয়। সাবধান থাকবি। যদিও দিকটার পরিস্থিতি খুব খারাপ হয়, তুই দূরে কোথাও চলে যাস। আমি তোর অপেক্ষায় থাকবো। বন্ধু বন্ধুকে ছেড়ে চলে গেল। ব্যথা, যন্ত্রণা, দিচ্ছে, খারাপ লাগে। আচ্ছা ম্যাডাম, আমাকে একটা কথা বলুন তো, দেশ আগে নাকি বন্ধু আগে? আমরা একটা পাউরুটিকে দু টুকরো করে ভেঙে ফেলতে পারি, কিন্তু একটা দেশকে কি ভাঙা যায়? আর সবচেয়ে খারাপ লাগে কখন জানেন? যখন দেখি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মতো মানুষও এই দেশভাগকে সমর্থন করেছিলেন। উনি দেশভাগ চাননি, বরং বরং উনি পূর্ব পশ্চিম দুই বাংলাকেই ভারতে রাখতে চেয়েছিলেন। কিন্তু কিন্তু যখন দেখলেন মুসলিমদের জন্য আলাদা দেশ পাকিস্তান তৈরি হয়ে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যায়, তখন তিনি প্রশ্ন তোলেন, তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যাক পাকিস্তানে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগণ থাক ভারতে। তিনি মাউন্টব্যাটেনকে ভোটাভুটি পর্যন্ত টেনে আনেন। সরদার বল্লভভাই প্যাটেল, নেহেরু, কমিউনিস্ট লিডার জ্যোতিবাবুকে তিনি বোঝাতে সক্ষম হন কেন দরকারি ভাব এগুলো সবই অযৌক্তিক ছিল। যুক্তি হয়তো ছিল ম্যাডাম, যুক্তি হয়তো ছিল, যুক্তি হয়তো ছিল, কিন্তু তার ফল হলো যে উল্টো। বাংলা দেখলো এক তীব্র সাম্প্রদায়িক মেরুকরণ, আর এই পুরো বাংলা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে চিনেছিল কেবল হিন্দু মহাসভার এক নেতা হিসাবে। হ্যাঁ, হ্যাঁ, সেই হিন্দু মহাসভার নেতাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চালু করেন। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য তিনি নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এমনকি অর্থমন্ত্রী থাকাকালীন তিনি ওদের জন্য নানা সুযোগ সুবিধাও দিলেন। আর একটা ইনফরমেশন, কাজী নজরুল ইসলাম, আমাদের প্রাণের কবি, রোডপথে শয্যাশায়ী, একের পর এক তার কাছের লোকেরা যখন চলে যাচ্ছিল, তখন আর্থিক সাহায্য নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন ডক্টর মুখার্জি। আর আপনি বলছেন উনি সাম্প্রদায়িক? সব মানলাম ম্যাডাম, আপনার কথা আমি সব মানলাম, কিন্তু এটা তো সত্যি যে সব শেষে ধর্মের ভিত্তিতে একটা দেশকে ভাগ করার উনি পক্ষে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই সময়
সুরাবন্দির স্বাধীন যুক্তবঙ্গ গঠনের প্রস্তাব, সেটা কি ঠিক ছিল? ওটা তো পূর্বতে গ্রেটার পাকিস্তান তৈরি। আসলে আসলে সেই সময় ভয়ঙ্কর একটা বিপদকে বহু আগে বুঝতে পেরেছিলেন। না ম্যাডাম, আমি তা মনে করি না। আমি মনে করি দুই বাংলা যদি এক থাকতো না, তাহলে আমরা একতা রক্ষা করতে পারতামই। আমরা হিন্দু মুসলমান হাত ধরাধরি করে একসাথে এক পথে হাঁটতেও পারতাম। কি করে পারতাম? কারণ ওদের প্রস্তাবে ঠিক হয়েছিল যুক্তবঙ্গের প্রধানমন্ত্রী সবসময় হবে একজন মুসলিম। আর একতা 1946-47 সালের ইতিহাসকে আমাদের যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমরা আমরা কেউ কি সেটা ভুলতে পেরেছি? জিন্নার সেই ভয়াল ডাক, কলকাতার রাস্তা জুড়ে কান্না, আর্তনাদ, হাহাকার, চিৎকার, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বলবীর, বল উন্নত অবশীর, বীর নেহারি আমারি, অতশীর ওই শিকার কি মাতৃ। বলবীর, আমি ছিল দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাহিত্যর আমি ধ্বংস। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীর বিশ্ব অবহেলে। নবসৃষ্টির মহানন্দে আমি শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনারা আমার কথা শুনুন। বাংলা ভাগ ছাড়া হিন্দুদের রক্ষা করা অসম্ভব। বাংলার হিন্দুদের যদি বাঁচিয়ে রাখতে হয়, তবে জিন্নার পাকিস্তান প্রস্তাবের হাত থেকে বাংলাকে বের করে আনতেই হবে। জিন্না যেটা করতে চাইছে তার ভয়ঙ্কর রাজনীতি। জিন্না চাইছে বাংলার হিন্দুদের দাস বানিয়ে রাখতে। বাংলা পাকিস্তান কিংবা জিন্নার